সমুদ্রের মাঝে জেসি ছোট্ট একটা নৌকাতে করে তার আঙ্কেলের কাছে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়। সমুদ্রের ঢেউ তাকে তার আঙ্কেলের কাছে যাওয়া থেকে আটকাচ্ছিল। অন্যদিকে জেসির আঙ্কেলের বোট ধীরে ধীরে সমুদ্রের ঢেউয়ে নিজের নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলছিল। এখন সময় কাটার সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছু এত ভয়ানক হয়ে ওঠে যে একটা সময় জেসির নৌকা সে সমুদ্রের মধ্যে পাল্টি খেয়ে যায়, যার কারণে সে জলে ডুবে যেতে থাকে। এখন এই সমস্ত কিছু দূরে দাঁড়িয়ে জেসির আঙ্কেলের বন্ধু দেখছিল। এই জন্য সে তাড়াতাড়ি করে লাইট হাউস থেকে নিজের বোটটিকে বের করে আর ফরান তার কাছে যায়। এরপরে যখন সে দেখলো জেসি জালের মধ্যে আটকে পড়েছে, তখন তাকে সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে নামতে হয়। সমুদ্রে নামলে সে জানতে পারে সে খুব খারাপভাবে মাছ ধরার জালের মধ্যে আটকে পড়েছে, আর এখন সে কোনো একজনকেই বাঁচাতে পারত। তাই সে তাড়াতাড়ি করে সেই জালগুলোকে কেটে জেসিকে অনেক কষ্ট করে ওপরে কিনারায় নিয়ে আসে। তবে সে অজ্ঞান ছিল, তাই এখন তাড়াতাড়ি করে তার পেট থেকে পানি বের করতে হতো, যেটা সে অনেক কষ্ট করার পরে ফাইনালি তার পেট থেকে সমস্ত পানিকে বের করে ফেলে। তবে জেসির আঙ্কেল আর তার বোট দুটোই সমুদ্রের গভীরতায় হারিয়ে গিয়েছিল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই লোকগুলো কে হয় আর কেনই বা তারা এই দ্বীপের মধ্যে আটকে পড়েছে। আসলে মাইকেল অনেক বছর ধরেই এই দ্বীপের মধ্যে একাই আছে, শুধু তার সাথে একটা কুকুর আছে যে মাইকেলের একাকিত্বকে দূর করে। তবে ম্যাথিউ প্রতি মাসে তার জন্য খাবার আর জল নিয়ে আসতো, আর তার সাথেই মাঝে মাঝে সে জিউসকেও তার সঙ্গে এখানে নিয়ে আসতো। যদিও মাইকেল তাকে অনেকবার বারণ করেছিল সেখানে আসতে, কারণ সে এই দ্বীপের মধ্যে একাই ভালো ছিল, তবে ম্যাথিউ কখনো শোনেনি। এখন জেসির যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে মাইকেলের বিছানায় পায়। জেসি সঙ্গে সঙ্গে মাইকেলের কাছে তার আঙ্কেলের সম্পর্কে জানতে চায়। তখন মাইকেল বলে তার কাছে সুযোগ ছিল ম্যাথিউকে বাঁচানোর, তবে সে তাকে বেছে নিয়েছে, কারণ একটা সময়ে একজনকেই বাঁচানো যেত। জেসির সেই লোকটাকে ঠিক লাগে না, এই জন্য সে তাকে বলে কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের লোকেরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসবে। এই জন্য সে যেন তার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা না করে, নয়তো তার পরিবারের লোকেরা তাকে ছাড়বে না। এমনকি সে তাকে পুলিশকেও ফোন করতে বলে, তবে মাইকেল এমনটা করে না। এখন মাইকেল যখন জেসির মুখ থেকে পরিবারের কথা শোনে, তখন সে বলে এই পৃথিবীতে তোমার কেউ নেই নিজের আঙ্কেলকে ছাড়া, আর এখন সেও বেঁচে নেই। জেসি মাইকেলের মুখ থেকে এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় যে এই কথাগুলো সে কিভাবে জানে। যে কথায় মাইকেল বলে আগে আমি আর তোমার আঙ্কেল একসাথেই কাজ করতাম, আর যখন সে আমার কাছে আসতো তখন সে তোমার সম্পর্কে অনেক কথাই আমাকে বলতো। এরপরে সে দেখে জেসির আঘাত লাগা পায়ের অবস্থা এখন খুব খারাপ হয়ে পড়ছিল। এই জন্য জেসি যখন তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে সে মানা করে দেয়। মাইকেলের কথা শুনে এমনটা মনে হচ্ছিল সে এই জায়গাটাকে ছেড়ে যেতে চায় না। এরপরে মাইকেল জেসির জন্য খাবার দাবার বানায়, এমনকি সে তাকে উঠিয়ে বাথরুম পর্যন্তও নিয়ে যায়, কারণ সে চলাফেরা করতে পারছিল না। এখন এরকমই আরও একটা সপ্তাহ কেটে যায়, আর মাইকেল লক্ষ্য করে জেসির যে পায়ে আঘাত লেগেছিল সেটা ঠিক হচ্ছে না। তাই সে মেডিকেল শপে গিয়ে ওষুধ নিয়ে আসার কথা বলে, তবে সে জেসিকে সেখানে নিয়ে যায় না, আর নিয়ে গিয়েও কোনো লাভ নেই, কারণ তার আর মাইকেল ছাড়া কেউ নেই। এরপরে মাইকেল বোট নিয়ে শহরে যায়, যেটা তার দ্বীপের থেকে অনেকটাই দূরে ছিল। মাইকেল সেখান থেকে একটা মেডিকেল শপে যায়, তবে সবার আগে সে সেখানকার ক্যামেরাগুলোকে ভালো করে দেখে নেয় যে সেগুলো কোথায় কোথায় লাগানো আছে। তারপরে মাইকেল সেই ক্যামেরাগুলো থেকে লুকিয়ে দরকারি ওষুধপত্রগুলোকে কিনতে থাকে। অন্যদিকে MI6-এর একটা মিটিং হয় যেটা লন্ডনে উপস্থিত ছিল, যার ইনচার্জ ছিল ম্যানট্র্যাক্স। সে বলে আমাদের থিলিয়া প্রোগ্রামকে বন্ধ করা উচিত না, কারণ সেটা আমাদের জন্য অনেক লাভজনক। আসলে এই প্রোগ্রামের সাহায্যে কারোর ফোন অথবা পার্সোনাল ডিটেলস, এমনকি দরকার পড়লে কারো সিসিটিভি ক্যামেরা হ্যাক করা যাবে। তবে এই জিনিসটাকে আজকে সেখানকার মিনিস্টার বন্ধ করে দিতে বলেছে। আর এর জন্য স্ট্যানফোর্ড আজকে সোজা প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চলে যায়, যে ভালো করেই জানতো যে স্ট্যানফোর্ড কত বড় একজন এজেন্ট ছিল। তবে এখন সে রিটায়ার নিতে চলেছিল, আর এটা বলে সে অফিসের ক্যামেরাগুলোকে বন্ধ করে দেয়। যার পরে PM স্ট্যানফোর্ডকে এমন কিছু বলে যেটা স্ট্যানফোর্ড ধারণা করতে পারেনি। PM বলে সে রিটায়ার নেওয়ার পরে যেন গোপনে তার হয়ে কাজ করে। অন্যদিকে মাইকেল মেডিকেল শপ থেকে একটা শপিং মলে যায়, যেখানে সে জেসির জন্য কিছু জামাকাপড় কেনাকাটা করে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা লন্ডনে MI6-এর হেডকোয়ার্টারকে দেখতে পাই, যেখানে থিয়ার জন্য অনেক লোক কাজ করছিল। এই লোকগুলোর কাছে সমস্ত লোকের মোবাইলের ইনফরমেশন ছিল বেআইনিভাবে। এখন এরকমই একজন মহিলা যখন সেলফি তুলতে নেয়, তখন মেয়েটির ফটো তার মোবাইলে আসার আগে সেই লোকগুলোর কাছে চলে যায়।
আর তার পেছনেই আমরা মাইকেলকে দেখতে পাই, যার সঙ্গে সঙ্গে রেটিনাল ম্যাচ হয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারি যে মাইকেল মোস্ট ওয়ান্টেড হয়। লন্ডনের পুলিশ তাকে অনেক দিন ধরেই খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। তবে এখানে একটা টুইস্ট আছে। মাইকেলের ডেটা তাদের সিস্টেমে শো করছিল না, বরং তার জায়গায় অন্য কারো ফটো শো হচ্ছিল। তবে রবার্ট, যে এই প্রোগ্রামের হেড ছিল, সে সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠায় মাইকেলকে ধরার জন্য। অন্যদিকে মাইকেল ওষুধপত্র নিয়ে আবারও সেই অজানা দ্বীপে পৌঁছে যায়, যেখানে সে জেসিকে ওষুধ দেয় আর নতুন জামা কাপড় পরিয়ে দেয়, যার পরে দুইজন একসাথে বসে খাবার খায়। সেই সময় মাইকেল সেখানে কারো আসার আভাস পায়। এই জন্য সে দূরবীন দিয়ে দেখলে সেখানে কিছু স্পেশাল আর্মি অফিসারদের আসতে দেখতে পায়। আসলে তারা তাকে ট্রেস করে নিয়েছিল, কারণ আজকে সে শহরে গিয়েছিল। এরপরে ধীরে ধীরে সমস্ত অফিসার তার দিকে যেতে থাকে, কিন্তু মাইকেল চালাক ছিল। সে জানতো এরকম দিন কোনো না কোনো দিন অবশ্যই আসবে, তাই সে আগে থেকেই তৈরি ছিল। এরপরে সে সেখানকার জালগুলোকে খুলে দেয়, যার মধ্যে কিছু আর্মি অফিসার আটকে পড়ে। অন্যদিকে সে জেসিকে বাথরুমের মধ্যে গিয়ে লুকিয়ে থাকতে বলে, আর নিজে সেখানকার সমস্ত লাইটগুলোকে জ্বালিয়ে দেয়, যার কারণে বাধ্য হয়ে সেই আর্মিদেরকে নিজেদের নাইট ভিশনগুলোকে খুলে ফেলতে হয়, যেটা তাদের সবথেকে বড় ভুল ছিল, কারণ 10 মিনিট পরে সে আবারও সেখানকার লাইটগুলোকে বন্ধ করে দেয়। মানে এখন সেখানে সমস্ত কিছু তার প্ল্যান মতোই হবে, যার পরে সে এক এক করে সমস্ত সোলজারদেরকে মারতে থাকে। কিছু সোলজার তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু অন্ধকারের সুযোগ উঠিয়ে সে তাদেরকেও ঠিকানায় পাঠিয়ে দেয়। তবে সেই সোলজারদের ফেস ক্যাম চালু ছিল, যেটাতে তার চেহারা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এরপরে সে সঙ্গে সঙ্গে নিজের রুমে যায়, যেখানে তার কুকুর মরেছিল। প্রতিবার সে একজনকেই বাঁচাতে পারত, যার ফলে ধীরে ধীরে সে সবাইকেই হারিয়ে ফেলছিল। এরপরে বাইরে বেরিয়ে আসার সময় সে নিজের মোবাইল থেকে কাউকে ফোন করে আর বলে, এখানে আমার রিজার্ভেশন শেষ হয়ে গেছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। অন্যদিকে MI6-এ রেবোটোর সন্দেহ হয়ে যায়, যাকে ধরার জন্য সে 7 জন সৈনিককে পাঠিয়েছিল, তাদেরকে সে কিভাবে মেরে ফেলেছে। তবে এখন তাদের কাছে মাইকেলের ছবি ছিল, কিন্তু এরপরেও তাদের সিস্টেম মাইকেলের ডেটাকে শো করছিল না, বারবার অন্য কারো ডিটেলস আসছিল, কারণ তাদের সিস্টেমে মাইকেল তো অনেক দিন আগে মারা গিয়েছিল। পরের দিন সকালে দুইজনে শহরের কিনারায় পৌঁছায়, যেখানে জেসি দেখে মাইকেলের পেট থেকে রক্ত বেরোচ্ছে। তাই জেসি তাকে হসপিটালে যেতে বলে, যার উত্তরে মাইকেল বলে এটা তার কাছে সাধারণ একটা বিষয়, তারা যেটা করতে এখানে এসেছে তাদেরকে সেটাই করতে হবে। তাদের যে কোনো অবস্থাতেই একটা গাড়ি লাগতো, তাই আপাতত তুমি এই বন্দুকটাকে রাখো, আর আমি ততক্ষণ বাড়ি গিয়ে গাড়ির চাবিটিকে নিয়ে আসছি। এই জন্য সে তাকে বন্দুক ধরিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর পাগলের মতন চাবি খুঁজতে থাকে। তখনই সেই বাড়ির মধ্যে থাকা ছেলেটা তাকে দেখে ফেলে। এখন মাইকেল তাকে সমস্ত ব্যাপারটাকে বোঝাতো, তখনই সেখানে তার বাবা চলে আসে বন্দুক নিয়ে। সে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে এই দুটো পিতলের গুলি তোমার ভেতরে ঢুকিয়ে দেব। তখনই পেছন থেকে মেন খেলোয়াড় জেসি চলে আসে, যে বলে, এখনই আমার আঙ্কেলের ট্রিটমেন্ট করো, নয়তো পুরো ম্যাগাজিন তোমার ভেতরে ভরে দেব। অন্যদিকে রবার্টও নিজের পুরো টিমকে লাগিয়ে দেয় মাইকেলের আইডেন্টি বের করার জন্য, যার পরে ফাইনালি মাইকেলের আইডেন্টি সে পেয়ে যায়। আসলে মাইকেল প্রথমে তাদের হয়েই কাজ করত, যখন স্ট্যানফোর্ড ইনচার্জ ছিল। তবে কোনো একটা কারণের জন্য সে তাদের এজেন্সিকে ছেড়ে দিয়েছিল, আর এটা জানার জন্যই সে সমস্ত পুরনো রেকর্ডগুলোকে দেখতে থাকে। তবে কোনো একজন তার সমস্ত ফাইলগুলোকে আগে থেকেই ডিলিট করে দিয়েছিল, যেটা দেখে তার অনেকটাই অবাক লাগে। তখনই তাদের সফটওয়্যারের থেকে জানা যায় যে কেউ একজন পুলিশ স্টেশনে ফোন করে জানিয়েছে যে তাদের বাড়িতে একজন বাবা ও মেয়ে বন্দুক নিয়ে ঢুকে পড়েছে। যেটা শুনে রবার্টও বুঝতে পেরে যায় সেটা আসলে কে ছিল। অন্যদিকে আমরা স্ট্যানফোর্ডকে দেখতে পাই। সে যখন বাড়িতে পৌঁছায় আমরা জানতে পারি সে এখনও তার মোবাইলে থিয়া প্রোগ্রামটিকে ইনস্টল করে রেখেছে, কারণ সে এখন খুব গুপ্তভাবে প্রাইম মিনিস্টারের হয়ে কাজ করছে। তবে সে যখন মাইকেল আর জেসির ছবি মোবাইলে দেখে তার হাবভাব পাল্টে যায়। এমনটা মনে হচ্ছিল মাইকেল আর তার কোনো পুরনো অতীত আছে। এই জন্য সে একজন এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে, যে MI6-এর দিকেই যাচ্ছিল। এখানে স্ট্যানফোর্ড কোড ল্যাঙ্গুয়েজে তাকে একটা মেসেজ পাঠায়। সে তাকে বলে তাকে খতম করে দাও, আর তার সঙ্গে ওই মেয়েটিকেও। আর তুমি যত ইনফরমেশন দিতে চাও আমাকে বলবে, আর কাউকে না। অন্যদিকে বাড়িতে সেই ছেলেটির বাবা মাইকেলের চিকিৎসা করে, তার আঘাত লাগা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপরে তারা যখন সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসতে নেয়, তখনই মাইকেল জানতে পারে সেই ছেলেটি পুলিশকে ফোন করে দিয়েছিল,
যার কারণে বাইরে 4টি পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে যায়। অন্যদিকে দূরে জেমসও স্নাইপার রাইফেল নিয়ে তৈরি ছিল মাইকেলকে শ্যুট ডাউন করার জন্য। এরপরে যখন বাড়ির গেট খোলে তখন মাইকেল আর পুলিশ অফিসারদের মধ্যে ভয়ানক একটা লড়াই হয়। অন্যদিকে জেমস মাইকেলকে শ্যুট ডাউন করার জন্য স্নাইপার দিয়ে নিশানা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু একটাবারও সে তার নিশানাকে লাগাতে পারে না। এইদিকে মাইকেল এক এক করে সমস্ত পুলিশ অফিসারকে মারতে থাকে, আর এই সমস্ত কিছু MI6-এর লোকেরা হেডকোয়ার্টার থেকে দেখছিল। আর কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পেরে যায় মাইকেল কী জিনিস হয়। সমস্ত পুলিশ অফিসারকে সে এক এক করে মেরে ফেলেছিল আর তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এখন জেমস যখন তাকে সেখান থেকে চলে যেতে দেখে তখন সে নিজের অডি গাড়িকে তার পেছনে লাগিয়ে দেয়। এখানে মাইকেল তো সে পুলিশ অফিসারদের থেকে বেঁচে যায়, কিন্তু MI6-এর লোকেরা তাকে ছাড়ে না। এখানে জেমস আর মাইকেলের মধ্যে ভয়ানক একটা চোর পুলিশের খেলা হয়। তবে পেছনে বসে থাকা জেসি এটা বুঝতে পেরে গিয়েছিল যে তার আঙ্কেল মাইকেল অন্য লেভেলেরই একটা জিনিস হয়। জেমস বারবার মাইকেলের গাড়িতে শ্যুট করে, কিন্তু প্রতিবারই তার গুলি মাইকেলের থেকে কিছুটা দূরে গিয়ে লাগে। আর একটা বার তো সে তার গাড়িকে পাংচার করারও কথা ভাবে, যার মধ্যে সে একটা ভুল করে বসে আর মাইকেল সুযোগ পেয়ে যায় আর নিজের গাড়িকে ঘুরিয়ে পেছন থেকে জেমসের গাড়িকে ধাক্কা মারে, যার কারণে সেই গাড়ি অনেকবার আল্টি পাল্টি খেয়ে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা মারে। এরপরে মাইকেল সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই যে এখনও মরে যায়নি। তখনই তার কাছে পুলিশ অফিসাররা চলে আসে, যারা তাকে স্যালেন্ডার করতে বলে, কিন্তু জেমস উল্টে তাদেরকে গুলি করে। অন্যদিকে আমরা দেখতে পাই রবার্টকে, যে মাইকেলের সম্পর্কে না জেনে কোনোভাবেই শান্তি পাচ্ছে না। তাই সে স্ট্যানফোর্ডকে ফোন করে আর মাইকেলের সম্পর্কে সমস্ত কিছু জানতে চায়, যেটাতে স্ট্যানফোর্ড বলে মাইকেল আগে তাদের সাথেই কাজ করত, কিন্তু 10 বছর আগে সে আমাদেরকে ঠকিয়েছে আর তার সঙ্গে এই দেশকেও। আর তারপর থেকেই আমরা তাকে ধরার চেষ্টা করছি, কিন্তু এখনও পর্যন্ত ধরতেই পারিনি, কারণ সে কারো হাতেই আসে না, অনেকটা গোস্টের মতন। এখানে রবার্টোর স্ট্যানফোর্ডের কথায় কিছুটা গরমিল লাগছিল, তাই সে নিজের একজন সাথীকে দিয়ে পুরো সিস্টেমের ব্যাকআপ বের করায়। আর তখন গিয়ে সে জানতে পারে যে আসলে মাইকেলকে একটা অপারেশনের জন্য ইরানে পাঠানো হয়েছিল, যাকে ইরানে গিয়ে একজন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মারার দায়িত্ব দেওয়া হয়েছিল, যে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টের সমস্ত খবর তাদেরকে দিত। আর যখন তারা দেখে তার কাজ শেষ হয়ে গেছে, তখন MI6-এর লোকেরা তাকে মেরে ফেলতে চেয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। আর এই কারণেই মাইকেল তাকে মারেনি, সে সম্পূর্ণ নির্দোষ ছিল, আর এই লোকেরা তাকে শুধু নিজের দরকারে ব্যবহার করছিল। অন্যদিকে স্ট্যানফোর্ড ইনচার্জের ঘরে একটা CCTV ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যেটাতে সে অফিসার রবার্টের ওপরে সবসময় নজর রাখত। এখন স্ট্যানফোর্ড রবার্টের হাবভাব দেখে বুঝতে পেরে যায় যে মাইকেলের সম্পর্কে সমস্ত কিছু সে জানতে পেরে গেছে। অন্যদিকে আমরা জানতে পারি কালকে মাইকেল জেসিকে অন্য একটা জায়গায় পাঠাতে চলেছে। এখন এটা যখন জেসি জানতে পারে, তখন সে মাইকেলকে বলে কেননা আমরা দুইজন একসাথেই থাকি। তবে মাইকেল সরাসরি মানা করে দেয়, কারণ তার পেছনে এখন পুরো এজেন্সি পড়ে আছে, আর সে কখনোই চাইবে না তার জন্য জেসির কোনো ক্ষতি হোক। এখন ফাইনালি অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পরে ক্যামেরা থেকে লুকিয়ে সে তাদের ডেস্টিনেশনে পৌঁছে যায়। তবে সে এটা ভুলে গিয়েছিল যে গাড়িটাতে করে সে এখানে এসেছে সেটাতেও একটা ড্যাশ ক্যাম লাগানো আছে, তাই এখন স্ট্যানফোর্ডের কাছে তার সমস্ত লোকেশন আছে। এখন এই খবরটা MI6-এর অফিসার পর্যন্ত পৌঁছতো তার আগে স্ট্যানফোর্ড সমস্ত ফটো ডিলিট করে দেয় আর জেমসকে মাইকেলের লোকেশন পাঠিয়ে দেয়, যাতে সে ওখানে গিয়ে মাইকেলকে খতম করে দিতে পারে। এখন কিছু তো রহস্য ছিল যেটা স্ট্যানফোর্ড লুকোতে চাচ্ছিল, হয়তো গোটা পৃথিবীর সামনে আসলে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। অন্যদিকে মাইকেল থমাসের সঙ্গে দেখা করে, যে আগে তার সঙ্গেই কাজ করত। এখানে মাইকেল থমাসকে বলে কেউ আমার জানকারিকে লিক করে দিয়েছে, যার কারণে গোটা ইংল্যান্ডের এজেন্সি আমার পেছনে পড়ে আছে। এরপরে যখন থমাস সিস্টেমে চেক করে, তখন সে বলে এই কাজটা স্ট্যানফোর্ড করিয়েছে। এরপরে মাইকেল থমাসের হাতে জেসিকে তুলে দেয় আর বলে একে নিয়ে কোথাও দূরে চলে যাও, যেখানে এই সুরক্ষিত থাকবে। তবে এখানে একটা প্রবলেম ছিল, থমাস বলে সে এমনটা করতে পারবে না, কারণ তার লাস্ট স্টেজ ক্যান্সার আছে আর সে কিছুদিনই বাঁচবে। এখন মাইকেল যখন থমাসের ঘরে রাখা ওষুধগুলোকে দেখে, তখন তার থমাসের কথাগুলোকে বিশ্বাস হয়, মানে এখন তাকে কিছু করতে হবে। তাই মাইকেল থমাসকে বলে সে যেন তাকে কাবালির কাছে ছেড়ে দেয়, তারপরে বাকিটা সে নিজেই করে নেবে। তখনই সে একটা আওয়াজ শুনতে পায়।
এই জন্য সে যখন দরজার কাছে যায় তখন আমরা দেখতে পাই সেখানে জেমস পৌঁছে গেছে। এখানে জেমস পাগলের মতন তার ওপরে ফায়ারিং করতে থাকে, তাই মাইকেল বুঝতে পেরে যায় এখন তাকেই কিছু করতে হবে। এই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ানক একটা মারামারি হয়, আর একটা সময় তো জেমস স্ক্রু ড্রাইভার দিয়ে মাইকেলকে প্রায় মেরেই ফেলতে নেয়। তবে আরও একটা সময় জেসি বন্দুক দেখিয়ে তার জীবন বাঁচিয়ে দেয়। থমাস তাদের ওপরে অনেক কয়বার গুলাগুলি চালায়, কিন্তু মাইকেল কোনো রকমে তাকে সেখান থেকে সুরক্ষিত বের করে নেয়। অন্যদিকে যখন স্ট্যানফোর্ড জানতে পারে মাইকেল এখনও জীবিত আছে, তখন সে তার টিমকে তৈরি হতে বলে, কারণ লড়াই এখন অনেক বড় হতে চলেছিল। এরপরে মাইকেল সেখান থেকে কাবালির কাছে যায়। তারা একসাথেই আগে কাজ করত। তবে এখানে কাবালির এখন একটি নাইট ক্লাব আছে। এখানে মাইকেল কাবালির কাছ থেকে সাহায্য চায়। সে জেসির জন্য একটা পাসপোর্ট তৈরি করে দিতে বলে, যাতে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। তবে কাবালি তার কাজ করতে বারণ করে দেয়। সে চাইছিল না এই এজেন্সির লোকেরা তার পেছনে পড়ুক। তবে এখানে মাইকেলও খেলোয়াড় ছিল। সে তার আসল চালটা এখন চালে। আসলে সে যখন এখানে আসছিল তখন ক্যামেরার সামনে দেখিয়ে এসেছিল, যার কারণে স্ট্যানফোর্ড আর MI6-এর লোকেদের কাছে তার ইনফরমেশন ছিল। তাই মাইকেল বলে তারা যদি একবার সেখানে আসে তাহলে তারা তোমার নাইট ক্লাবের কী অবস্থা করবে তুমি ভালো করেই জানো। এখন এই সমস্ত কথা শুনে কাবালি তার কাজ করে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, যার পরে সে জেসির জন্য একটা পাসপোর্ট বানিয়ে দেয় আর বলে সেখানে একটা বোর্ড রাখা আছে আর বাকি কাজটা তারাই করে নেবে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে MI6-এর লোকেরা চলে আসে। এখন তারা যেহেতু তাদেরকে দেখে ফেলেছিল, তাই বাধ্য হয়ে মাইকেলকে তাদেরকে মারতে হয়। এখন সে প্রচণ্ড ভিড়ের মধ্যে মাইকেল অ্যাটাক করে এক এক করে সবাইকে মারতে থাকে। কিন্তু তখনই একজন অফিসার জেসিকে ধরে ফেলে আর তাকে গাড়ির মধ্যে নিয়ে গিয়ে আটকে দেয়। এখন এই বিষয়টা থমাস মাইকেলকে জানায়, যে ক্যামেরার সামনে বসে এই সমস্ত কিছু দেখছিল। এই জন্য সে তাড়াতাড়ি করে বাইরে যায়, যেখানে সে দেখে ওখানে তো রবার্টের ফোর্সরা এসেছে। মানে এখন তাকে তাদের সাথে লড়াই করতে হবে, যেটা তার জন্য বড় কোনো বিষয় ছিল না। তাই সে এক এক করে সবাইকে মেরে ফেলে আর জেসিকে উদ্ধার করে। এরপর সে জেসিকে নিয়ে গিয়ে সেই বোর্ডের সামনে ছেড়ে দেয়। কিন্তু এখানে জেসি তাকে ছেড়ে যেতে চাইছিল না, কারণ তারও এই পৃথিবীতে অন্য কেউ আর ছিল না। তবে মাইকেল তাকে বোঝায় তার সাথে সে যদি থাকে তাহলে তার কোনো ফিউচার নেই, তাকে সবসময় পালিয়ে বেড়াতে হবে। তখনই হঠাৎ করে একটা গুলি এসে মাইকেলের হাতে লাগে। তাই জন্য সে তাড়াতাড়ি করে জেসিকে ধাক্কা দিয়ে বোর্ডের মধ্যে পাঠিয়ে দেয় আর বলে এখান থেকে তোমাকে এখন একাই বেরিয়ে যেতে হবে। এই জন্য জেসি কান্না করতে করতে বাধ্য হয়ে তার কাছ থেকে দূরে যায়। এরপরে জেমস আর মাইকেলের মধ্যে ভয়ানক একটা মারামারি হয়। তবে জেমস এখানে মাইকেলের মারকে 2 মিনিটও সহ্য করতে পারে না। তবে মাইকেল এখানে এক ভুল বারবার করে না, সে জেমসকে এখানে জীবিত ছাড়ে না, সে একবারে শেষ করে ফেলে। অন্যদিকে আমরা স্ট্যানফোর্ডকে দেখতে পাই, যে আরাম করে চা পান করছিল। কিন্তু তখনই সে জানলা দিয়ে বাইরেরটা দেখতে পায় তার লোকেরা সব মরে আছে। তখনই সে পেছনে তাকালে ওখানে মাইকেলকে দেখতে পায়। মাইকেল তাকে বলে আমি তোমার উপর ভরসা করে অনেক বড় ভুল করেছিলাম। 10 বছর আগেই আমার তোমাকে মেরে ফেলতে হতো, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। এখন অনেক বছর পরে আমরা জেসিকে দেখতে পাই, যে স্পেনের একটা ক্যাফেতে বসেছিল আর সেখানে সে একটা নতুন জীবনকে শুরু করেছে। তবে এখনও MI6-এর লোকেরা তার উপরে নজর রাখত, কারণ তাদের বিশ্বাস ছিল একদিন মাইকেল তার সাথে দেখা করতে অবশ্যই আসবে আর সেই দিন তারা তাকে ধরে ফেলবে। তবে এখানে একটা হাসির বিষয় হলো মাইকেল প্রায়ই তার সাথে দেখা করতে আসতো আর তাকে গিফট দিত, আর MI6-এর লোকেরা কিছুই জানতো না।